বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমাকে এতদিন বাজে ডাক্তার বলতো যে ময়না নাকি ভালোবাসা বোঝে না, ভালোবাসার মানেও জানে না, কিন্তু আমি এখন বুঝতে পারি, ভালোবাসার মানে। আমি বুঝি যে আমি বাজে ডাক্তারকে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে আমি তোর গলা টিপে পর্যন্ত মারতে পারি, বুঝেছিস? না কুছ পুছা না কুছ মাঙ্গা। তুই খুব ভালো করে জানিস ভালো দিদি, বাজে ডাক্তার মানুষ বাঁচায়, মানুষ মারে না। কি মারে না? হ্যাঁ, মারতে পারে না তোর বাজে ডাক্তার? কে বলেছে ময়না? দিনের পর দিন, বছরের পর বছর, এতগুলো বছর ধরেও আমাকে খুন করেছে, আমার অনুভূতিগুলোকে খুন করেছে, আর এখন আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী সেজে নাটক করছে। ওর যদি সৎ সাহস থাকে তাহলে ওকে তোর হাতটা শক্ত করে ধরে বলতে বল ওকে যে তুই ওর বউ, আমি নই। বল। ও পারবে না। আমাকে প্লিজ ও যেন এ বাড়ি থেকে বিদায় দেয় ময়না। আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি কারোর দয়া, কারোর করুণা নিয়ে এ বাড়িতে থাকতে পারছি না, আমি বাঁচতে পারছি না এভাবে। আমার ভালো লাগছে না, আমার দম আটকে আসছে। প্লিজ। ভালো পালিও না নুপুরদি, প্লিজ চলে যেও না। কেন বলো? কারণ বড়দা ভাইয়ের যে বিশাল বিপদ, আর এই অশিক্ষিত মেয়েটা এই বিপদের সময় বড়দা ভাইয়ের পাশে দাঁড়িয়ে থেকে লড়তে পারবে না, সেটা শুধু তুমিই পারো। দেখো নুপুরদি, এটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার যে তুমি এই বাড়ির বউ হয়ে থাকবে কি থাকবে না, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু বিয়েটা তোমাদের সর্বসমক্ষে হয়েছে। পিসিমণিও তোমাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছে, তাই তো এই বাড়ির চাবিও তোমার হাতে দিয়ে দিয়েছে। তাই বলছি নুপুরদি, এখন আর এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। বড়দা ভাইয়ের যদি কোনো বিপদ আসে তাহলে তুমি অন্তত পাশে থাকবে, সেইটুকু ভালোবাসা তো এখনো তোমার মধ্যে আছে নুপুরদি। অন্তত আমার সেটাই বিশ্বাস। প্লিজ চলে যেও না। ওরে বাবা, এই ভালো দিদি, ও চুগলি কথা কি বলে গেল রে? হ্যাঁ, ও তো জীবনে প্রথমবার ভালো কথা বললো। কি জানি বাবা, কিছু তো বুঝতে পারছি না। এই ভালো দিদি শোন, বাজে ডাক্তার কি খাবে, রান্না বান্না কি হবে, সব কিছু কিন্তু ভালো করে বুঝে টুঝে নিবি। এখন কিন্তু সংসার তোমার হাতে, বুঝলে? বাজে ডাক্তারের খাবার টাবার গুছিয়ে দে, কি নিয়ে যাবে সবকিছু গুছিয়ে দিবি। আমি কিন্তু তোমার সংসার সামলাতে পারবো না, আর তোমার বরকেও সামলাতে পারবো না, এই বলে গেলাম। চললাম। কোথায় যাচ্ছিস তুই? আমি খুঁজতে যাচ্ছি। কি? পরে বলবো, আসছি। এটা সত্যি কথা বলবো? কি? আমিও এই বিয়েটা মেনে নিতে পারিনি। আমিও এই বিয়েটা মেনে নিতে পারিনি। আরে বৌদি, হ্যাঁ কিন্তু স্যার তো এখনো আসেননি। আমি জানি। তুমি যে এসেছো এটাই অনেক বড় ব্যাপার। তুমি হলে কি আমাদের স্পেশাল গেস্ট। কি খাবে? চা, কফি, স্যান্ডউইচ, কি খাবে বলো? কি কি হই? আরে স্যান্ডউইচ। ও বুঝতে পেরেছি। স্যান্ড, স্যান্ড মানে গিয়ে হলো বালি, আর হুইচ মানে হলো গিয়ে ডাইনি।
মানে বালির ভেতরে ডাইনি। আরে না না, ওসব কিছু না ময়না। এটা পাউরুটি দিয়ে বানানো হয়, ও আর ভেতরে অনেক রকম স্টাফিং থাকে। স্টাফিং, স্টাফ স্টাফ মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পেরে গেছি, আর বোঝাতে হবে না। তুমি বলো কি খাবে? কিছু খাবো না। শোন না, একটা জরুরি কথা বলার জন্য এসেছি। তোদের কাছে আমার একটা জিনিস জানার আছে। ওই ঘটনার দিনকে কি হয়েছিল বলতো? আমাকে পুরো ঘটনাটা একটু খুলে বলতো। ওই কাটা ছেঁড়ার সময় তোরা ছিলিস তো? কাটা ছেঁড়া মানে? আরে কাটা কাটা ছেঁড়া, ওই যে পেট কাটে না। অপারেশন? ঠিক বলেছিস, হ্যাঁ ওই অপারেশনের সময় তোরা ছিলিস তো? হ্যাঁ বৌদি, সেদিন যা যা ঘটেছিল সেটা আমি যতটুকু জানি সেটা তোমাকে বলছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বাজে ডাক্তারের সময় মানে ও যখন কাটাছেঁড়া করে তখন তো তোরা সঙ্গে থাকিস, তাহলে তোরা সেদিন ছিলিস না কেন? ইয়েস ইয়েস, আমার তো মাথায় এটা আসেনি। আমরা সেদিন ছিলাম না কেন? প্রদীপ্ত, আমরা সেদিন কেন ছিলাম না? হ্যাঁ হ্যাঁ নিতা, ঠিক বলেছো। আচ্ছা, আমরা তো অলওয়েজ স্যারের সঙ্গে ওটিতে থাকি, আর আর সেদিন আমরা হসপিটালেও ছিলাম। তাহলে তাহলে আমাদের ডাকলো না কেন? তুই বাজে ডাক্তারকে একটা ফোন কর তো। বাজেট ডাক্তার মানে? আরে আমার ভালো দিদির বরটাকে ফোন কর না। হ্যালো, হ্যালো, আমি প্রদীপ্ত কথা বলছি। ডক্টর ব্যানার্জিকে একটু ফোনটা দেবেন প্লিজ। হ্যাঁ ধরুন, শুভঙ্কর তোমার ফোন। হ্যালো, হ্যাঁ স্যার, বৌদি আপনার সঙ্গে কথা বলবেন। দাও। বাজে ডাক্তার বলছি কি, তোর থেকে একটা কথা জানার আছে। কি? ওই তুই যখন কাটাছেঁড়া করিস তখন এই ডাক্তার প্রদীপ তো আর এই নিতা তোর সঙ্গে থাকে তো? হ্যাঁ থাকে। কেন? তাহলে সেদিন কি ওরা ছিল না কেন? হ্যাঁ, আমি অপারেশন করার সময় ওদেরকে চেয়েছিলাম, কিন্তু কনক কাকুন বললো তারা হাসপাতালে নেই। সে কি? কিন্তু সেদিন তো ওরা হাসপাতালেই ছিল। ছিল? হ্যাঁ, ওরা তো বলছে ওরা ছিল। তুই ওদের ফোন করিসনি কেন? আর তোকে একা একা অপারেশন করতে পাঠিয়ে দিল। আরে ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। কি বললো? ময়না জিজ্ঞেস করছিল যে সেদিন আমি অপারেশনটা একা করলাম কেন। তুমি একা অপারেশন করেছিলে? হ্যাঁ। কেন? বাকি ডক্টররা কোথায় ছিল? ময়না বললো যে তারা নাকি হাসপাতালে ছিল। তাহলে তুমি তাদের ডাকোনি কেন? এত বড় একটা সিরিয়াস অপারেশন। না, ডাকা হয়নি। তুমি চেয়েছিলে ওদের? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু আমাকে কোনো সাপোর্টই দেওয়া হয়নি। কে ছিল তোমার সঙ্গে? ডক্টর তিওয়ারি। ডক্টর তিওয়ারি? তাহলে বাজে ডাক্তারের সাথে সেদিনকে অপারেশনে কে ছিল? দাঁড়াও, আমি বাসিরকে ডাকছি। বাসির, বাসির, হ্যাঁ ম্যাডাম, ডাকছেন? এদিকে এসো। বাসির, আচ্ছা ওই ঘটনার দিন ডক্টর ব্যানার্জির সঙ্গে ওটিতে কে ছিলেন? ডক্টর ব্যানার্জির সঙ্গে? হ্যাঁ, ডক্টর তিওয়ারি ছিলেন।
কি করিস? আমি এখানে ওয়ার্ড বয়ের কাজ করি। ওই বাজে ডাক্তার যখন ওই কাটাছেড়া করেছিল সেদিন তুই ছিলিস? আগে আমি তো এখানেই ছিলাম। মানে তুই যখন ছিলিস এমন কিছু দেখিসনি যাতে তোর সন্দেহ হয়? আমি আবার কি দেখব? না মানে এমন কোনো ঘটনা সেদিন ঘটেনি যেটা দেখে তোমার মনে কোনো সন্দেহ হতে পারে? না না, সন্দেহ হওয়ার মতো সেসব কিছু ঘটেনি। ঠিক আছে, তুই যা। এসব তুমি কেন খুঁজছো? বাজে ডাক্তারকে বাঁচানোর জন্য। আমি জানি আমার বাজে ডাক্তার নির্দোষ, ও কিছু করেনি, ওকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? কে ফাঁসাবে? জানি না, কিন্তু আমার বাজে ডাক্তারের হাতে কেউ কোনোদিন মরতেই পারে না। ও কখনো কাউকে মারতে পারে না, আর কেউ যদি কোনোদিন মরে তাহলে সেটা হব আমি। সবার প্রথমে সেই ভাগ্যবতী আমি হব, তারপরে অন্য লোক মরবে। কেউ ফাঁসাচ্ছে, চক্রান্ত করে ওকে ফাঁসানো হচ্ছে। আমি জানি মৃত্যুর পিছনে কেউ কেউ বিশাল কিছু একটা চক্রান্ত করছে, আর আমি তাকে খুঁজে বের করবই করব। যেভাবেই হোক আমি বের করব। ডাক্তার বৌদি, হ্যাঁ বলছিলাম ডাক্তার শুভঙ্কর ব্যানার্জির মতো বড় ডাক্তার আমি নুন খেয়েছি। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু একটা কথা বলছিলাম। কি কথা? সেদিন ওটি সাজিয়েছিল কনক কাকন ম্যাডাম নিজেই। উনি এসব কখনো করেননি। জীবনে এই প্রথম উনি ওটিতে ঢোকেন। তারপর আবার সন্দেহ হয়। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন তুই চুপ করে থাক, বাইরে যা। এরপরে আমি যখন বাইরে আসি, আমি 1000 টাকা দিয়ে বললেন তুই তোর মুখ বন্ধ রাখবি। কিন্তু ডাক্তার বৌদি, ডক্টর ব্যানার্জি তো আমার অন্নদাতা, আমার বাপ। আমি ওনাকে ঠকাতে পারবো না। না না, আমি ওনাকে ঠকাতে পারবো না। এই কথাগুলো পুলিশের সামনে বলতে পারবি? হ্যাঁ ডাক্তার বৌদি, আমি পারবো, আমি পারবো। ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার এত রাত্রে আপনি এই বাড়িতে? হ্যাঁ, গিফট দিতে এলাম। আসলে তোমাদের বিয়েতে তো কিছুই দিতে পারিনি। নাও ধরো, ছোট্ট কিন্তু সোনার। থ্যাংক ইউ। না না প্লিজ, থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। আসলে আমারই তো লেট হয়ে গেল। আসলে কি ভেবেছিলাম বলো তো, তোমাদের বিয়েটা একটা তামাশা হচ্ছে। হ্যাঁ, ওই শুভঙ্কর যখন তোমাকে অজ্ঞান অবস্থায় বিয়ে করছিল, ওসব দেখে আমার মনে হচ্ছিল যে এটা সার্কাস কিংবা কার্টুনের কোনো খেলা হচ্ছে বোধহয়। সত্যি এটা কিন্তু ঠিক যে শুভঙ্কর একটা দারুণ কায়দা করেছে, দারুণ। একটা মেয়েকে ভালোবাসে বলে শুভঙ্কর একটা লোককে মেরেই ফেললো। কেন এই একই কথা বারবার বলেন বলুন তো? এর আগেও আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে এই একই কথা বলেছেন। তাহলে কি আমি ধরে নেব যে এই গিফটটা দিতে আসাটা একটা জাস্ট বাহানা? সে তুমি যাই বলো না কেন, শুভঙ্কর তোমাকেই ভালোবাসে, আর ময়নাকে বোকা বানাচ্ছে স্টুপিটের মতো। আর ময়নাও স্টুপিটের মতো এখানে পড়ে রয়েছে। আজ ময়না হাসপাতালে গিয়েছিল, আমার তো দেখে মনে হলো তদন্ত করতে গেছে। গ্রামের একটা অশিক্ষিত মেয়ে, সে ওখানকার সমস্ত লোককে প্রশ্ন করছে। কি ভেবেছে কি ভেবেছে এইসব করে ও শুভঙ্করকে ছাড়িয়ে নেবে? অত সহজ? হ্যাঁ, অত সহজ? কত বড় কেস খেয়ে বসে আছে শুভঙ্কর। তাতে তো আপনি বড় উল্লসিত হয়েছেন মনে হচ্ছে শুভঙ্কর কাস্টাডিতে যাওয়ার জন্য। না 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 না, একদম নয়, একদম নয়।
আসলে এটা তো ঠিক যে শুভঙ্কর ভয়ঙ্কর রকমের একটা অন্যায় করেছে, আর তোমাকেও বলি হারি, তুমি এখন শুভঙ্করের দেওয়া সিঁদুর মাথায় নিয়ে এখানে পড়ে রয়েছো। আরে অন্য কোনো মেয়ে হলে তো কবে এই সম্পর্ক ছিন্ন করে এখান থেকে বেরিয়ে যেত। এখন তো মনে হচ্ছে যে শুভঙ্করের পয়সার প্রতি তোমারও অনেক লোভ ছিল। কিন্তু এখন তো পয়সাও নেই, আর পড়ে রয়েছে শুধুমাত্র এই বাড়িটার, সেটাও কদিন বাদে আমার দখলে চলে আসছে। আমি জানি যখন অজগর সাপ খায় তখন সবটা এইভাবে গিলে খায়। নূপুর, মুখ সামলে কথা বলো। তুমি জানো না যে তুমি কার সাথে কথা বলছো? জানি, খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। একটা কথা জেনে রাখুন ম্যাডাম, শুভঙ্করকে যে পথে বসিয়েছে তার দেওয়া যে কোনো উপহার, সেটা সোনা হোক বা হিরে, আই ডোন্ট কেয়ার অ্যাট অল, আমার গলায় কাঁটার মতো বিঁধবে। আপনি এবার আসতে পারেন। আর হ্যাঁ, আপনারই কথা অনুযায়ী এই গোটা বাড়িটা যতদিন না আপনার দখলে আসছে সম্পূর্ণভাবে, ততদিন প্লিজ আপনার এই নোংরা ষড়যন্ত্র নিয়ে আমাদের বাড়িতে পা রাখবেন না। আর যদি রাখেন খুব খারাপ হবে। সাহস পেলে কি করে আমাকে এই কথাগুলো বলার? কে তুমি? কে হও তুমি? কে তুমি? হু আর ইউ? কোন ক্ষেত কামলি? একটা কথা জেনে রেখো, আমার যখন প্রয়োজন আমি তখনই শুভঙ্করের কাছে এই বাড়িতে আসবো, তুমি কিচ্ছু করতে পারবে না। আর যেদিনকে আমার আশা বন্ধ হবে, জেনে রাখবে শুভঙ্কর থাকবে জেল কাস্টাডিতে। শুভঙ্কর আমার খেলার পুতুল, আমি যেরকম ভাবে নাচাবো শুভঙ্কর ঠিক সেরকম ভাবে নাচবে, এই কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, তোমাদের এই ময়নাকে বলে দেবে হাসপাতালে যেন না যায়, আর এরপর যদি যায় তাহলে আমি জাস্ট ঘাট ধাক্কা দিয়ে ওকে বার করে দেবো। ওকে? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। এত লেট করে ওঠো কেন তীর্থ? না না, লেট কোথায় করি? আসলে জিমে গিয়েছিলাম, লেট হয়ে গেল, আর জিম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আসতে দেরি হয়ে গেল। আর বড়দা ভাই কোথায়? বড়দা ভাই আসেনি এখন? দাঁড়াও, বর্ধা ভাই সবে নতুন বিয়ে করেছে। থাক না দীপিকা এসব কথা, এসব কথা বলো না তোমরা কেউ। হ্যাঁ, বর্দা ভাই তো আমাদের বাড়ির বড় গুরুজন হন। বাবা, গুরুজনেরা কি প্রেম করে না সুপর্ণা? বর্দা ভাই তো খুব লাকি, ভেরি লাকি। কেন? দুটো বউ আছে তাই। এসব কি হচ্ছে কি? এই ধরনের কথাবার্তা তো বাড়িতে আগে কখনো শুনিনি। এটা কোন ধরনের অশালীন কথাবার্তা? বাবা, এতে শালীন অশালীন এসব কথা আসছে কেন তীর্থ? এটা তো ফ্যাক্ট। তোমার বড়দা ভাইয়ের এখন দুটো বউ, একটা আছে ঘরে আর একটা, হ্যাঁ আর একটা কোথায় রে? আছে কত বনে বাদারে। একজন রাধা, একজন মীরা, নাকি সুয়োরানী দৌড়ানি। এসব কি হচ্ছে কি? এরকম কথা বলতে নেই, প্লিজ তোমরা বলো না। বড়দা ভাই আমাদের প্রত্যেককে মানুষ করেছে, তোমাদের নিজে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে এসছে। অন্তত বড়দা ভাই সম্বন্ধে এই ধরনের কথা বলো না, ঠিক না, একদম ঠিক না। জ্ঞান দিও না তীর্থ, একদম জ্ঞান দিও না। যদি শুনতে ভালো না লাগে তাহলে শুনো না, কে বলেছে কান খাড়া করে শুনতে? হ্যাঁ, এদিকে শুনবেও আবার কমেন্টও করবে, অদ্ভুত। গুড মর্নিং পুপু। পুপু মহারানী এসে গেলেন। হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙলো আপনার? আমার অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে, আমি এতক্ষণ ঘরে ডান্স প্র্যাকটিস করছিলাম। তাছাড়া বড়দা ভাইয়ের জন্য কি আর দেরি করে ওঠার জো আছে? সেই ছোট্টবেলা থেকে ভোর 5টার সময় উঠিয়ে দিত, বলতো পুপু ওট ওট ওট, লেট হয়ে যাচ্ছে। তারপর ডান্স টিচার আসতো, তারপর আমি নাচ করতাম। সেই অভ্যাস আমার এখনো রয়ে গেছে। অল গুড হ্যাবিটস গিভেন বাই মাই বড়দা ভাই।
দ্য গ্রেট ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। আচ্ছা বর্দা ভাই কোথায়? বড়দা ভাই ব্রেকফাস্ট টেবিলে লেট। কেন? নতুন বউয়ের কাছে রয়েছে, রোম্যান্স করছে। প্লিজ এসব কি বলছো তুমি? আমি আগে এই ধরনের কথাবার্তা একদম শুনিনি। আর তাছাড়া ব্রেকফাস্ট টেবিলে বসে পরনিন্দা পরচর্চা করছো, প্লিজ করো না। বেশ করব, বেশ করব পুপু। কি আশ্চর্য, আমরা আমাদের বাড়িতে বসে একটু গল্প করতে পারবো না, হাসাহাসি করতে পারবো না? এই যেমন হয়েছে পুপু ঠিক তেমন হয়েছে তীর্থটা। রামগুরুরের ছানার মতো মুখটা গোমরা করে বসে থাকে। আর পুপু তুই কোনো কুটোটি নেড়ে দেখিস? তুই একটাও তো কাজ করিস না, শুধু বসে বসে অর্ডার করবে। আর তোর অর্ডার অনুসারে আমরা দাসীবাদী তো আছি, তোর কাজ করে দেবো, তাই না? কাল থেকে নিজে কাজ করে খাবি।